আগামীকাল মোদির সভা, সেখানে কি দিলীপ ঘোষ থাকবেন না থাকবেন না এই জল্পনা ছিলই, কিন্তু জানা যাচ্ছে মোদির সভায় না দিলীপের। আগের অবস্থানেই দিলীপ ঘোষ, আগামীকাল মোদির সভায় থাকছেন না তিনি। দুর্গাপুরে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে জল্পনা ছিলই, কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর একটা আশা ছিল যে পুরনোদের গুরুত্ব বাড়বে। তাহলে কি হলো, আরো ডিটেলে বিষয় জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, শ্রমিক জমানায় পুরনোদের গুরুত্ব বাড়ার আশ্বাস ছিল, একটা আশ্বাস তৈরি হয়েছিল, তাহলে কি কোথাও সেখানে ধাক্কা লাগলো এবার মোদির সভায় দিলীপ ঘোষের না যাওয়ায়? সেরকমটাই মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল সেটাই মনে করছেন যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কয়েকদিন ধরে তিনি বলছিলেন যে তিনি দুর্গাপুরে নরেন্দ্র মোদীর জনসভা, সেই সভায় তিনি যাবেন, তিনি কর্মী হিসাবে যাবেন। তবে আজকে কেন হঠাৎ করে তার ভুল বদল, কেন তিনি যাওয়ার কারণটা কি জানা যাচ্ছে যে কেন যাবেন না? কয়েকদিন আগে তিনি দিল্লি থেকেও ঘুরে এসেছিলেন, দিল্লিতে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন যে হয়তো যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল বা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি সেই গুরুত্ব পাচ্ছেন না মোদির সভায়, নরেন্দ্র মোদীর সভায় তাকে সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা দিলীপ ঘোষ মানতে পারছেন না। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি যে সম্মান আশা করেছিলেন সেই সম্মান তিনি পাচ্ছেন না, প্রাপ্য সম্মান তিনি থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটাই তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন। এবং সেই কারণেই আগামীকাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা, সেই সভায় তিনি অনুপস্থিত থাকছেন, এক প্রকার প্রায় নিশ্চিত। তবে আগামীকাল সকালে তিনি এই বিষয়টা পরিষ্কার করবেন। তবে বরফ যে গলেনি সেটা অনেকটাই বোঝা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতি হওয়ার পর তিনি বিজেপি দপ্তরেও গিয়েছিলেন, দিলীপ ঘোষ গিয়েছিলেন এবং সেখানে শ্রমিকের সঙ্গে ছবি, একসঙ্গে কথা বলা, একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে এবং প্রতিদিনই মর্নিং ওয়াকে বেরোন দিলীপ ঘোষ। দেখা যাক আগামীকাল মর্নিং ওয়াকে তিনি কিছু খোলসা করেন কিনা। আর এবার নজর রাখবো মেদিনীপুরের গান্ধীঘাট, সেখানে কালি বিতর্ক। কেন এ কথা বলছি, কারণ গান্ধীজির মৃত্যুর জন্য দায়ী আরএসএস এই বলে বোর্ডে উল্লেখ, এবং পুরসভার সেই বোর্ডেই কালি লাগানোর অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের, কিন্তু এই কালি লাগালো কারা, আরো ডিটেলে বিষয় শোভন জানাতে পারবে। শোভন, এই বিতর্ক কেন তৈরি হলো, এই কালি কারা লাগালো? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে, কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে, অভিযোগ জানানো হয়েছে? দেখো সোনিয়া, এই কালি লাগানোর পিছনে একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে এই বোর্ডে যে উল্লেখ রয়েছে, যে ইতিহাস উল্লেখ করা হয়েছে গান্ধীজির সম্পর্কে, সেখানে লেখা রয়েছে যে 1948 সালে 30শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করেছিলেন একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। এবং এইখানেই আপত্তি, এখানে আপত্তি মূলত আরএসএস এবং বিজেপি যারা আছে তাদের আপত্তি, কারণ এই ধরনের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভুল, এবং এটা তথ্য দিয়ে আরএসএসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলেই অভিযোগ তুলে এদিন কিন্তু বিজেপির জেলা নেতৃত্ব কয়েকজন গিয়ে সেখানে সেই বোর্ডে কালি লাগিয়ে দেয়। এবং এই কালি লাগানোকে ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে মেদিনীপুর শহর তথা জেলা জুড়ে। কারণ হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের পৌরসভার যে পৌরপ্রধান রয়েছেন তিনি যেটা দাবি করছেন যে এতদিন আমরা ইতিহাস যে জেনে এসেছি সেই ইতিহাস আমরা ভুল বলে জানতে পারি না, কারণ ইতিহাসকে বিকৃত করেছে বিজেপি, এবং সেই কারণেই তাদের গায়ে লাগছে এই ধরনের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। আর তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। দেখুন, এইসব পুরনো হয়ে গেছে। টিএমসিতে কিছু কংগ্রেসি লোক আছে, করে খাওয়ার জন্য ঢুকেছে, তারা ওইভাবে চাইছে আরএসএসকে বদনাম করতে। কেউ কোথাও প্রমাণ করতে পারেনি, কোর্টও বলেছে, কিন্তু এই মিথ্যা বলার জন্য তাদের বিরুদ্ধেও কেস হয়েছে। তো লুকিয়ে চুরি এখন এই ধরনের অপপ্রচার করছে, এতে কিছু যায় আসে না। যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ না করে জেল থেকে মুচলেকা দিয়ে বেরিয়ে যায়, তাদের কাছ থেকে গান্ধীজির সম্বন্ধে শুনতে হবে না বা ভারতবর্ষের দেশপ্রেম সম্বন্ধে জ্ঞান দিতে হবে না। নাথুরাম গডসে আরএসএস এর সদস্য এবং তিনি জাতির পিতাকে হত্যা করেছিলেন। সেখানে আমরা সঠিক লিখেছি মেদিনীপুর পৌরসভা এখানে কোনো অন্যায় বা ভুল করেনি। নজর এবার বনগাঁর দিকে, কারণ সেখানে বিজেপি বিধায়ককে ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ছবি দেখাবো আপনাদের, একেবারে নিজের এলাকাতেই ক্ষোভের মুখে পদ্ম বিধায়ক। দেখুন, অশোক কীর্তনিয়া রীতিমতো ক্ষোভের মুখে পড়েছে।
এলাকারই আপনি লোক, আপনি তো এখানকারই, আপনি এই ওয়ার্ডেরই তো লোক। তা 5 বছরের মধ্যে কোনোদিন আপনার মনে পড়লো না যে এই পাশে মাঠে জল হয়েছে, তোমার 5 বছর দেখতে পারোনি? তো আগের বারও জল হয়েছিল। আপনার আমি আসছি, আমি নিজে আসছি 5 বছরে আপনাকে এই প্রথম আমি আসি এখানে, তোমার কথা আমি আসি ভাই, আমি আসি। কোনোদিন তো বন্যা এখানকার কোনো লোক তো দেখতে পারলো না, কোনো লোক দেখতে পারলো না। না, উত্তর দিয়ে যাবেন তো, উত্তর দিয়ে যাবেন। আমি আসি, উনার কাছে উত্তর নেই, উত্তর নেই, উত্তর নেই, উত্তর নেই। বেশ, ছবি দেখছিলাম আমরা। অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ককে দেখি গো ব্যাক স্লোগান, স্থানীয়দের বিক্ষোভের মুখে। কেন, কি কারণ? তারা বলছেন যে 5 বছরে তারা দেখতে পাননি বিধায়ককে, বিধায়কের আসার সময় হলো না, অভিযোগ জানাচ্ছেন। আর কি হয়েছে? দেখো সোনিয়া, উত্তর 24 পরগনা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এদিন তার নিজের ওয়ার্ড অর্থাৎ বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। সেই 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিল এবং সেখানে গিয়ে 14 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছে পাপাই রাহা, তার প্রশ্নের মুখে পড়তে হয় প্রাথমিকভাবে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করতে থাকেন যে 2021 সালে বিধানসভায় জয়ী হওয়ার পরে অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক এই এলাকায় আসেনি, তেমনই কিন্তু অভিযোগ করতে থাকেন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় কাউন্সিলর। রীতিমতন বলা যেতে পারে দুজনের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীতে বিধায়ক কিন্তু জানিয়েছেন যে তিনি এই এলাকায় আগে এসেছেন, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তাকে এরকম ধরনের বিক্ষোভ দেখানো হচ্ছে বা তাকে ঘিরে যেটা করা হচ্ছে সেটা তৃণমূলের কালচার বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর আছেন তিনি দাবি করেছেন যে ভোট আসছে, 2026 সালে ভোট আসছে, সেই কারণে ভোট ভিক্ষা করার জন্য আজকে যখন গ্রামে এসেছিল বা পাড়ায় এসেছিল তখন সাধারণ মানুষ তাকে প্রশ্ন করেছে। খারাপ রাস্তায় হাইকোর্ট করা, একাধিক রাস্তা খারাপ, বিচারপতি মন্তব্য করেন। জলমগ্ন একাধিক রাস্তা, মন্তব্য বিচারপতি। রাজ্য পদক্ষেপ না করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি, একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্যকে। আরও একবার জানাবো খারাপ রাস্তায় করা হাইকোর্ট, আরও ডিটেলে বিষয়ে জানাবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি মন্তব্য করলেন বিচারপতি এই খারাপ রাস্তা নিয়ে? একেবারে সময়সীমাও তো বেঁধে দেওয়া হয়েছে। দেখো, গত 2 সপ্তাহ ধরে লাগাতার যেভাবে বৃষ্টি হয়েছে, নিম্নচাপ এবং মৌসুমি নিম্নচাপ, এই বিভিন্ন কারণে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে একটি মামলা চলাকালীন তিনি সরাসরি রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল তার উদ্দেশ্যে কড়া বার্তা দেন এবং একই সঙ্গে মৌখিক নির্দেশ জারি করেন যে 2 সপ্তাহ কলকাতা হাইকোর্ট সময় দিচ্ছে রাজ্যকে। এক্ষেত্রে এই জলের জন্য বিভিন্ন রাস্তা এবং নির্দিষ্ট করে তিনি বলেন ব্রিজ, তারাতলা, একই সঙ্গে বজবজ বা ওই বাটানগর এই এলাকা বা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন রাস্তা, বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা, কোনো জায়গায় রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। এই অবস্থায় রোগীদের যদি এই রাস্তাতে যেতে হয় তাদের অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে রাজ্যকে। সমস্ত জেলা পরিষদ এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল আদালতের এই পর্যবেক্ষণ এবং মৌখিক নির্দেশ জানিয়ে দিক। যদি 2 সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত এবং সেটাকে ঠিক করার মতো পদক্ষেপ না হয় রাজ্যের তরফে, তাহলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করবে এবং কড়া নির্দেশ জারি করতেও বাধ্য থাকবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়। এবং 2 সপ্তাহের সময় রাজ্যকে বেঁধে দেওয়া হয়েছে। যদিও রাজ্যের আইনজীবীদের তরফে একটা অংশ দাবি করেছে যে রাস্তার কথা বলা হচ্ছে বেসব্রিজ তারাতলা, এই এলাকার রাস্তার একটা বড় অংশই কিন্তু বন্দর কর্তৃপক্ষের, কাজেই পুরোপুরি রাজ্যের সঙ্গেও নয়। এবং একই সঙ্গে বিভিন্ন স্কিমে রাজ্যের যে টাকা বকেয়া পাওনা, সেটাও একটা বড় অন্তরায়। এবং পরবর্তী শুনানির দিন যদি আদালত চায়, এক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার বিষয়টা আদালতে তুলে ধরা হবে বলে আইনজীবীদের একাংশ জানিয়েছে। বেশ অর্ণব। বারাসাতের কদম্বগাছির দিকে নজর রাখবো, সেখানে বাংলার বাড়ি। কিন্তু এই যে বাংলার বাড়িগুলো, এটা রেলের জমিতে। রেলের জমিতে কিভাবে বাংলার বাড়ি? বাংলার বাড়ি তৈরির পরই উচ্ছেদ নোটিশ রেলের, আর উপভোক্তাদের নিয়ে ধর্নায় দেগঙ্গার বিধায়ক। দেখাচ্ছি সেই ছবি। আরো বিস্তারিত এই বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে কিভাবে রেলের জমিতে বাংলার বাড়ি?
দেখো, অর্থাৎ বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি এলাকায়, অর্থাৎ এই যে কদম্বগাছি রেল কলোনি রয়েছেন, সেখানে প্রায় 300 বেশি অর্থাৎ বাংলার বাড়ি পেয়েছেন উপভোক্তারা। কিন্তু বাংলার বাড়ি অধিকাংশই তৈরি হয়ে গেছে এবং সেই বাড়িতে বসবাস করছে। হঠাৎ সেখানে দেখা যাচ্ছে অর্থাৎ এই বাংলার বাড়ি অর্থাৎ রেল কলোনিতে রেলের নোটিশ, অর্থাৎ রেল কলোনি খালি করতে হবে, এই ধরনের নোটিশ দেওয়া হয়েছে। এবং সেটা আরও অর্থাৎ শনিবারের মধ্যে এই বাংলার বাড়ি এখান থেকে অর্থাৎ একাধিক যে বাড়ি রয়েছেন বা রেল কলোনি রয়েছে সেগুলো উচ্ছেদের নোটিশ দিয়েছেন। আর তা নিয়ে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তাদের একটাই দাবি যে তারা এখানে প্রায় 40-45 বছর ধরে বসবাস করছে, হঠাৎ কেন সেখানে রেলের নোটিশ দিলেন। অর্থাৎ সেখানে তো তারা বাংলার বাড়ি ইতিমধ্যে পেয়েছেন, অর্থাৎ সেখানে সার্ভে হয়েছে এবং সেই সার্ভের পরেই কিন্তু তারা বাংলার বাড়ি পেয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, যদি তারা বৈধ কাগজপত্র থেকে থাকে তাহলে তারপরেই কিন্তু তারা বাংলার বাড়ি পেয়েছেন। ফলে বাংলার বাড়ি বৈধ কাগজপত্র থাকার পরেও তারা বাংলার বাড়ি পেয়েছেন এবং সেখানেই রেলের নোটিশ। কিন্তু ইতিমধ্যেই এই নোটিশ ঘিরেই কিন্তু বিতর্ক বেঁধেছে। তার কারণ তাদের বক্তব্য যে তারা যদি সত্যি এই জমি থেকে থাকে তাহলে রেল কেন উচ্ছেদ করছেন। আর এ নিয়েই কিন্তু দেগঙ্গার বিধায়িকা তাদেরকে নিয়ে ধর্নায় বলেছেন। তার কারণ একটাই দাবি, তারা প্রায় দীর্ঘ 40-45 বছর ধরে এখানে বসবাস করছেন। ঠিক, বেশ। নোটিশ দিয়ে গেল, কি বলবো? রেলের দ্বারা খালি করতে হবে, 19 তারিখ পর্যন্ত খালি করতে হবে, তারপরে যদি ক্ষতি হয় সেই ক্ষতি রেল দেবে না। আমরা যদি 19 তারিখে জায়গা খালি হবে, কোথায় যাবো আমরা? দেখলাম বাড়িতে বাড়িতে একটা করে পোস্টার লাগিয়ে দিয়েছে, একটা করে নোটিশ লাগিয়ে দিয়েছে। ওনারা বলেছেন 18 এবং 19 তারিখের মধ্যে সমস্ত এই কলোনি ফাঁকা করে দিতে হবে। ইতিমধ্যে প্রশাসনিক লেভেলে কাজ শুরু হয়ে গেছে। যারা আজকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, গরিব মানুষ যে বাংলার বাড়ি, সেই বাংলার বাড়িও পেয়েছে, তাদের উঠার কোনো প্রশ্ন নেই। আর এবার নজর রাখবো ভুয়ো জন্ম শংসাপত্রের তদন্তে জালে এবার মিডলম্যান। সাঁতরাগাছি থেকে গ্রেপ্তার করা হলো মিডলম্যান হাবিবুর রহমানকে। গোসাবার পাঠানখালী ভুয়ো জন্মের শংসাপত্রে মামলা, কিন্তু কিভাবে পুলিশের জালে, আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ভুয়ো জন্ম শংসাপত্রের তদন্তে এবার মিডলম্যান জালে এলো, কিভাবে? তো কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে যে তদন্ত, সেই তদন্তেই উঠে এসেছিল এই পাঠানখালী পঞ্চায়েত থেকে প্রায় 3,500 ভুয়ো জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে। তদন্ত করতে গিয়ে সেখানকারই একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার সূত্র ধরেই এবার পুলিশের জালে মিডলম্যান বা মধ্যস্থতাকারী হাবিবুর রহমান, তাকে গ্রেপ্তার করা হয়েছে সাঁতরাগাছি থেকে। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকা এবং হাওড়া থেকে যে সমস্ত গ্রাহক তাদের জন্মের শংসাপত্র প্রয়োজন হতো, তারা এই হাবিবুরের মাধ্যমে গৌতম সর্দারের সঙ্গে যোগাযোগ করতেন এবং সেখানে পাঠানখালী পঞ্চায়েতের পোর্টাল ব্যবহার করে সেই সমস্ত গ্রাহকদের জন্য ভুয়ো শংসাপত্র তৈরি করে দিতেন গৌতম সর্দার এবং তা পাঠিয়ে দেওয়া হতো হাবিবুরের মাধ্যমে ওই সমস্ত গ্রাহকদের কাছেই। সেক্ষেত্রে গৌতম এবং হাবিবুরের মধ্যে টেলিফোনিক কনভারসেশন অর্থাৎ সিডিআর তাদের পাওয়া যায়। সিডিআর তথ্য প্রমাণ পাওয়া গেছে, দুজনের মধ্যে একাধিকবার কনভারসেশন রয়েছে। অন্যদিকে টেক্সট মেসেজ, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ এবং নর্মাল মোবাইল যে টেক্সট মেসেজ, সেখানেও একাধিক নথির আদান প্রদান বা একাধিক টেক্সট মেসেজ তাদের মধ্যে হয়েছে। সেই সমস্ত সূত্র ধরে এবার হাবিবুরকে গ্রেপ্তার করা হলো পুলিশের তরফে। বেশ। নামী সংস্থার ওয়েবসাইট, সেটা নকল। নিজের ফেসবুকে নকল সাইটের বিজ্ঞাপন, ক্রেতাদের ব্যক্তিগত তথ্য নিয়ে টাকা লোপাট। হ্যাঁ, ঠিকই শুনছেন, ক্রেতাদের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট। আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, কিভাবে এই কাজ চলতো? একদিন দুদিন ধরে তো নিশ্চয়ই এই কাজ চলতো না, এটা তো অনেক দিনের গল্প। এই নামী সংস্থার ওয়েবসাইট নকল করলো কে বা কারা, কি কারণ? দেখো, মোহাম্মদ আফসার বলে এক ব্যক্তি যে ধৃত, তিনি গত 3 মাস ধরে তিনি নামী একটা সংস্থার অনলাইন তার একটা ওয়েব পেজ খুলে সেখান থেকে ফেসবুকে বিভিন্ন অ্যাড দেয়। একটা বিভিন্ন অনলাইনে জিনিসপত্র যারা কেনাকাটি করে তাদের এই যে নথি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যেসব নথি, সেসব নথি হাতিয়ে নেয় এবং পরবর্তী ক্ষেত্রে সেসব নথি থেকে তারা বিভিন্ন টাকা তুলে নেয়। এইবার বিভিন্ন অভিযোগ আসছিল। গতকাল রাত্রিবেলায় পান্ডুয়া থানা একটি আবাসন থেকে সেই ধৃত মোহাম্মদ আনসারকে তাকে অ্যারেস্ট করে এবং তাকে আজকে চুঁচুড়া আদালতে তাকে পাঠায় এবং 10 দিনের জেলে 10 দিনের রিমান্ডের জন্য পুলিশ আবেদন করে। বেশ, সোনিয়া।
ডিজিটাল ইন্ডিয়া। আজকালকার যুগে দাঁড়িয়ে আমি, আপনি, আমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছে ম্যাক্সিমাম যারা অনলাইন ট্রানজাকশন করেন। এবার সেখানেও সাবধান হতে হবে। কেন এই কথা বলছি? কারণ অনলাইন ট্রানজাকশনের নামে প্রতারণার অভিযোগ এবং টাকার অঙ্কটাও নেহাত কম নয়। প্রায় 4 লক্ষের গয়না ডেলিভারির নামে জালিয়াতির অভিযোগ। হাবড়ার গয়নার দোকানের এই অভিযোগ এবং এতে পুলিশের জালেও অনেকে। কিন্তু কিভাবে এই প্রতারণা হলো আরো ডিটেইল জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই প্রতারণার ঘটনা কিভাবে, মানে এই ফ্রড কিভাবে হলো? কারণ টাকার অঙ্কটা তো কম নয়, 4 লক্ষ। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, হাবড়ার অর্থাৎ একটি সোনার দোকান থেকে এক ব্যক্তি অর্থাৎ বাগুইয়াটির এক ব্যক্তি তিনি সোনা অর্ডার করেন এবং সোনার গহনা অর্ডার করেন এবং সেখানে 4 লক্ষ টাকা সোনা তিনি নেন এবং সেই হিসেবে অর্থাৎ ফোনপের মাধ্যমে সেই টাকা তাকে পেড করে এবং স্ক্রিনশট এই সোনার দোকানে দেওয়ার পরেই সেই সোনার গহনা প্রায় 4 লক্ষ টাকা সোনার গহনা অর্থাৎ সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু 4 লক্ষ টাকার গহনা দেওয়া হলেও কিন্তু সে অর্থাৎ এই টাকার পরিমাণ সেটা কিন্তু সে অ্যাকাউন্টে চেক করেনি। পরবর্তীকালে আরও 3 লক্ষ টাকার সোনার গহনা অর্ডার করে এবং তখন তার সন্দেহ হয় যে এই ব্যক্তি 4 লক্ষ টাকার সোনা নিয়েছিল 1 সপ্তাহ আগে, আবার সেখানে 3 লক্ষ টাকার অর্ডার করছে। তখনই তারা ফোনপে অ্যাকাউন্ট চেক করে দেখে যে পুরোটাই ভুয়ো, অর্থাৎ কোনো টাকাই 1 সপ্তাহ আগে এবং এই 3 লক্ষ টাকা কোনোটাই ঢোকেনি। তারপরেই হাবড়া থানা দ্বারস্থ হয় এবং হাবড়া থানার পুলিশ তদন্তে নেমে বাগুইয়াটি থেকে অর্থাৎ এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তিনি স্বীকার করেন পুরোটাই যে ফ্রড করেছে এবং প্রায় 7 লক্ষ টাকার সোনার কিন্তু ফ্রড করেছে। ইতিমধ্যেই কিন্তু হাবড়া থানার পুলিশ বাগুইয়াটি এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে, ফলে তাকে আরো অন্যান্য জায়গায় এই ধরনের ফ্রড করেছে বাগুইয়াটি থেকে পাকড়াও অভিযুক্ত। স্বনির্ভর গোষ্ঠীর টাকা, এবার অভিযোগ সেই টাকা আত্মসাৎ হয়ে গেছে। কার বিরুদ্ধে অভিযোগ? ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ। 266 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিমার নামে প্রতারণা। কিভাবে আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, খোদ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে এই অভিযোগ যে তিনি স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাৎ করে নিয়েছেন। কিভাবে, কত টাকা? দেখো সোনিয়া, একদম ঠিকই কথা। এই যে 266টি যে গ্রুপ রয়েছে সেই স্বনির্ভর মহিলা গোষ্ঠীর, তারা কিন্তু দাবি করছে যে এই যে বাসন্তীর হচ্ছে চরাবিদ্যা যে একটি ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু জীবন বিমার নাম করে লক্ষাধিক টাকা কিন্তু তারা কিন্তু প্রতারণা করেছে। কোনো হচ্ছে গ্রুপে 7,000 টাকা, কারুর আবার 10,000, কারুর আবার 15,000 টাকা, এরমই কিন্তু তারা হচ্ছে টাকা আত্মসাৎ করেছে বলে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করছে। 2022 সাল থেকে এই ঘটনাটা ঘটছে, বারবার জানিয়ে কিন্তু সেটা লাভ হয়নি। এরপরে কিন্তু আজকে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যাংকে আসেন এবং ব্যাংকে এসে ম্যানেজারের কাছে কৈফিয়ত চান এবং তিনি তার সদুত্তর দিতে না পারলে সেখানে তারা কিন্তু ক্ষোভ দেখায়। এই ক্ষোভ দেখানোর পরে তারপরে কিন্তু ব্যাংকের কিন্তু দরজা কিন্তু তারা বন্ধ করে দেয়। এরপর ঘটনার খবর পায় বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। এরপরে কিন্তু বাসন্তী থানার পুলিশ চেষ্টা করছে সেই সব মহিলাদের কিন্তু বুঝিয়ে যে কী ঘটনাটা ঘটেছিল কতদিন ধরে এবং তাদের যে অভিযোগ সেই অভিযোগ কতটা সত্যতা আছে সেটা কিন্তু ব্যাংক ম্যানেজারের সঙ্গে আলোচনা বসেন। এমনকি যে স্থানীয় পঞ্চায়েত প্রধান রয়েছেন তিনিও কিন্তু ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেন। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এই যে স্বনির্ভর গোষ্ঠী মহিলা যারা রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ দেখিয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা কিন্তু এই ক্ষোভ দেখায়। তারা দাবি যদি এই টাকা ফেরত না পাওয়া যায় তাহলে কিন্তু আগামী দিন তারা বৃহত্তর আন্দোলন করবে। বেশ, দেখি তারা কি বলছেন। টাকা ব্যাংক থেকে কেটে গেছে 22 সালে। আমরা টাকার জন্য এখানে যখন বই আপডেট করতে এসেছি, আমাদের বই আপডেট করে দেয়নি, আমরা জানতেও পারিনি। বই যতবার আপডেট করতে এসেছি বলেছে মেশিন খারাপ। আমাদের 15,000 টাকা কেটে গেছে। বারবার জানানোর পরে ওরা আমাদের একটা কাগজে সই করে স্ট্যাম্প মারে। এখন সেটা জানাচ্ছে যে ওরা আমাদের জানিয়ে দিয়েছিল টাকাটা দেবো না, কিন্তু কখনোই আমাদের জানায়নি কথা। অভিযোগটা কার বিরুদ্ধে? ব্যাংকের ম্যানেজার। আপনারা এর আগে কোনো অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অনেকবার এখানে অভিযোগ করেছি। আমাদের টাকা দেবে বলেছে, বারবার দেয়নি। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে ওরা। আমাদের টাকা ফেরত চাই। এবার নজর রাখবো এগরার বাসুদেবপুর পঞ্চায়েত। সেখানে প্রধানকে ঘিরেই বিক্ষোভ। কিন্তু কেন এই বিক্ষোভ জানাবো, তবে তার আগে ছবি দেখুন। প্রধানকে ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠে আসছে এবং তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
আচ্ছা, কেন এই অভিযোগ এবার সেটা জানাই, কারণ বিক্ষোভের ছবিটা দেখছিলেন, উত্তেজনার পরিস্থিতি। পুরনো কনস্ট্রাকশনকে মেরামত করে প্রতারণার অভিযোগ উঠছে, আবর্জনা ফেলার সরকারি টোটো ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে, একাধিক অভিযোগ রয়েছে। চলুন একটু জানার চেষ্টা করি যে ঠিক কি কি অভিযোগ রয়েছে। মূলত আরো ডিটেল জানাতে পারবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, আর কি কি অভিযোগ রয়েছে এই প্রধানের বিরুদ্ধে? দেখো সোনিয়া, বিস্তর অভিযোগ, যেখানে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত। প্রধানের বিরুদ্ধে অভিযোগ, প্রধান হচ্ছে অরূপ মাইতি। অভিযোগ কি, যেখানে পঞ্চায়েত লাগোয়া একটি পুরনো কনস্ট্রাকশন ছিল, সেখানে সেটা মেরামত করে কিন্তু নতুন বিল্ডিংয়ে টাকা তুলে নেওয়া হয়েছে, এও অভিযোগ। তারপরে শুধু তাই নয়, আবর্জনা ফেলানোর জন্য যে সমস্ত অঞ্চলে টোটো, ইলেকট্রিক যেখানে ব্যাটারি চালিত টোটো ব্যবহার করা হতো, সেই টোটোও কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে, তার পরিবর্তে 3000 টাকা করে নেওয়া হচ্ছে। শুধু এটাও নয়, যেখানে আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তিদেরকে কিন্তু আবাস যোজনা দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ। এবং যাদেরকে দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে আবার 10,000 টাকা করেও নেওয়া হচ্ছে, কারো কাছে 20,000 টাকা করে নেওয়া হচ্ছে অভিযোগ। এই অভিযোগ তুলে আজকে গ্রামবাসীরা, গ্রামের শুধু পুরুষ মহিলা মিলেই কিন্তু প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায়। আর সেই বিক্ষোভ ঘিরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং বাকবিতণ্ডা বেড়ে ওঠে এবং উত্তেজিত হয়ে পড়ে প্রধান। সেক্ষেত্রে যেখানে প্রধান কিন্তু পুরো বিষয় অস্বীকার করেছেন, তিনি জানিয়েছেন প্রধানের বিরুদ্ধে অভিযোগ, আর তিনি সব অভিযোগ অস্বীকার করছেন। বেশ, এই যে টোটো চালছে, টোটোটা কার অঞ্চল কি হিসাবে দিয়েছে আপনাকে? এখন লাইনে খাটার জন্য, প্লাস এই যে মানে মিউনিসিপালিটি ময়লা করার জন্য, সেইগুলো ময়লা ফেলা হচ্ছে না, এখন তো মাল বলছেন। হ্যাঁ, এখন ময়লা ফেলা উনি বললে যে এদিকে ময়লাতে বওয়া হবে, সেখান থেকে ময়লা। কত টাকা ভাড়া দিতে হবে? এই মাসে 3,000 টাকা। এখানে পুরনো বিল্ডিং আগে ছিল না, সাইকেল স্ট্যান্ড একটা ছিল, সাইকেল স্ট্যান্ডে এখন একটা ঘর করতে যাচ্ছি, জায়গা কোথায়? তাহলে সাইকেল স্ট্যান্ডটাকে ভেঙে দিয়ে সেই জায়গাটায় আরও বাড়িয়ে তার উপরে ছাদ করে নতুন করে আমরা করছি। 10,000 টাকা করে কিনে নেওয়া হচ্ছে, বললে তো হবে না, তাকে প্রমাণ দিতে বলুন, কে কাটছে সেটা তো বলুন, অভিযোগ তো প্রপার আসতে হবে। এবার নজর রাখবো ডোমকলের দিকে। পুরসভার গাড়ি, সেই গাড়ি ব্যবহার হচ্ছে না, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দেখুন কি অবস্থা, ঝোপঝাড়ে পড়ে রয়েছে শববাহী আর সাফাইয়ের গাড়ি, কিন্তু এগুলো তো খুব ইম্পর্টেন্ট, দরকারি, কিন্তু কেন পড়ে রয়েছে? আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে এ বিষয়ে। প্রণব, এই জিনিসপত্রগুলো, এই গাড়িগুলো তো প্রয়োজনীয়, রোজকার প্রয়োজনে লাগতে পারে, তাহলে কেন এভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে? দেখো, এই প্রশ্নটাই কিন্তু ডোমকলের মানুষ, যারা পুরো নাগরিক রয়েছেন ডোমকল পুরসভা, তারাই কিন্তু করছেন এবং দীর্ঘদিন ধরে করছেন। এবং তাদের অভিযোগ যে 2022 সালে এই পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তারপর পুরো প্রশাসক নিয়োগ করেছে এবং সেই পুরো প্রশাসকের নিয়োগের পুরো প্রশাসক হিসাবে রয়েছেন ডোমকলেরই যিনি পুরসভা আর এক সময়ের তিনি পুরো প্রধান ছিলেন এবং ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, তার উপরই কিন্তু দায়িত্ব রয়েছেন। এবং একটা না, বেশ কিছু গাড়ি, নতুন গাড়ি, সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবং সেগুলো জঙ্গলে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এবং নতুন অবস্থা থেকেই কিন্তু এই গাড়িগুলো কিন্তু দেওয়া হয়েছিল, তারপরে একদিনের জন্য কিন্তু ব্যবহার করা হয়নি। কি কি গাড়ির ছোট ছোট টোটো রাখা আছে, যে সমস্তগুলো নোংরাগুলো পুরো নাগরিকদের বাড়ি থেকে নিয়ে সেগুলো নিয়ে নেবে, তারপর নির্দিষ্ট জায়গায় ফেলবে। সবাই গাড়ি, যাতে ডোমকল থেকে বহরমপুর যে সব দাহ করার জন্য নিয়ে আসা হয়, সেই গাড়ি, অ্যাম্বুলেন্স, সমস্ত গাড়িগুলো কিন্তু নষ্ট হচ্ছে এবং এলাকাবাসীর অভিযোগ, একেবারে সেটাই তাদের প্রশ্ন। দেখা যাক এরপর কি হয়। আমাদের মেয়াদ শেষ হয়েছে 2022, তার আগে থেকে গাড়িগুলো পাওয়া গেছে। ফলে শুধু গাড়ি বলে না, যে কোনো জিনিস যদি দীর্ঘদিন ধরে যদি ফেলে রাখা হয়, তাহলে আস্তে আস্তে সমস্ত জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায়। ফেলে রেখেছে সেটা পুরো প্রশাসককে বলতে হবে কেন তিনি। পৌরসভা এলাকায় ডাস্টবিনের কোনো ব্যবস্থা নাই এবং যে পরিবহনের মধ্য দিয়ে ডাস্টবিনগুলো নিয়ে আসা হয় তার সুনির্দিষ্ট কোনো জায়গা নাই, অথচ কোটি কোটি টাকার গাড়ি কিনে রোদে পুড়ছে, জলে ভিজছে, নষ্ট হচ্ছে। দেখুন, এ বিষয়ে পৌরসভার কোনো হেলদোল নেই। আচ্ছা, আগে কি দেখা যেত যে শহরে যেখানে সেখানে প্যাথ ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার, কিন্তু এখন নিশ্চয়ই খেয়াল করা যায় যে একেবারে ব্যাঙের ছাতার মতো শহরের এদিক ওদিক প্যাথোলজি। কিন্তু কেন এটা? আজ শিলিগুড়িতে স্বাস্থ্য দপ্তর একেবারে হানা দেয় ঠিক কি ঘটছে জানার জন্য। আর সেখানে কি দেখা যায় আরো ডিটেল জানাতে পারবে এ বিষয়ে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ,
স্বাস্থ্য দপ্তর তো হানা দেয়, তার কারণ এত প্যাথোলজি কেন, কি কারণে? এদের কি সবার বৈধ ছাড়পত্র রয়েছে? দেখো, শহরের এই গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতো প্যাথোলজিক্যাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে বহুবার অভিযোগ গিয়েছে এবং সেই অভিযোগের পর এদিন দেখা গেল একেবারে ডেপুটি সিএমএইচের নেতৃত্বে অভিযান চলল। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মোড়ে অভিযান চালিয়ে দেখা গেল যে বেশ কিছু ডায়াগনস্টিক ল্যাবে কিন্তু বৈধতা নেই, একেবারে বেআইনিভাবে চালানো হচ্ছে ল্যাব এবং সেখানেই রয়েছে ডায়াগনস্টিক সেন্টার। এরকম একটি ল্যাবকে পুরোপুরিভাবে সিল করা হয় এবং প্রায় 100টির বেশি ল্যাবে আজ পরিদর্শন করা হয়েছে। বেশিরভাগ ল্যাবে প্রয়োজনীয় নথিপত্র কিন্তু পাওয়া যায়নি, সেখানে কিন্তু নোটিশ দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। সেবক মোড় থেকে শুরু করে পাকুড়তলা মোড়, মেডিকেল কলেজ মোড়, যেখানে সেখানে গজিয়ে উঠেছে এই প্যাথোলজিক্যাল এবং ডায়াগনস্টিক সেন্টার। রোগীদের এক প্রকার ফাঁদে ফেলে এই ডায়াগনস্টিক সেন্টারে আনা হচ্ছে। একাধিক বেআইনি প্যাথ ল্যাবকে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নোটিশও দিয়েছে। বলছি, আপনার এখানে ভিজিটে এসেছি আমরা, আপনার কি সি লাইসেন্স আছে আপনার ক্লিনিকে? আপনার এখানে আমরা নোটিশ দিয়ে চলে গেলাম, 1 মাস পরে আবার আসবো, যদি তার মধ্যে সি লাইসেন্স দেখাতে পারেন ভালো, নাহলে সি হয়ে যাবে। ঠিক আছে, ওকে স্যারকে ওটা কনভে করে দেবেন, নোটিশটা আপনার দিয়ে চলে গেলাম। পূর্ণিমার কোটাল আর গঙ্গাসাগরে বিপত্তি কেন এ কথা বলছি, ছবি দেখলেই বুঝবেন। জলোচ্ছ্বাস আর তাতেই সমুদ্রের পার ক্রমশ ভাঙছে একের পর এক, আর এই জলোচ্ছ্বাসে উপড়ে পড়েছে পর পর ইলেকট্রিক পোস্ট। দেখাচ্ছি আপনাদের ছবি কিভাবে পার ভাঙছে দেখুন, আর সমুদ্রে রাস্তা তলিয়ে গেছে এই ভাঙনের জেরে। দেখুন কি অবস্থা। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্বাভাবিকভাবেই এই জলোচ্ছ্বাসে সমুদ্রের পার ভাঙছে, এলাকার মানুষজন তারাও তো কোথাও গিয়ে আতঙ্কিত। হ্যাঁ দেখো, একেবারেই এলাকার মানুষ তো আতঙ্কিত হবেন। যে সমুদ্র বাঁধ আগেই কিন্তু সেটা একদম ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল, একদিকে ভারী বৃষ্টি আর অপরদিকে এই যে পূর্ণিমার কোটাল, এবং তার জেরে সমুদ্রের জল কিন্তু অনেকটাই বাড়া, এবং শুধু বাড়া নয়, যে ঢেউ, একেবারে বড় বড় ঢেউয়ের দাপটে কিন্তু একেবারে যে ইলেকট্রিক পোস্টগুলি ছিল একদম গঙ্গাসাগর 2 নম্বর রাস্তা থেকে 1 নম্বর এবং যে শ্মশান ঘাট রয়েছে সেই রাস্তাগুলিতে যে ইলেকট্রিক পোস্ট ছিল সেই পোস্টগুলো একেবারে পড়ে গিয়েছে, এবং তার পাশাপাশি যে রাস্তা ছিল সেই রাস্তা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। একেবারে বলতে পারো আরও একটু সমুদ্র এগিয়ে এলো কপিলমুনি মন্দিরের কাছাকাছি। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা কিন্তু ইতিমধ্যেই আতঙ্কিত, তারা চাইতেন স্থায়ী কংক্রিটের বাঁধ হোক, নাহলে কিন্তু কপিলমুনি মন্দির টেকানো যাবে না। যদিও পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে স্থায়ী কংক্রিটের বাঁধ হোক, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার দুটো মিলিয়ে এই মুহূর্তে যদি না কপিলমুনি মন্দির রক্ষা করানোর যদি চেষ্টা না করা হয়, তাহলে কিন্তু আগামী দিনে এই মন্দির টেকানো সম্ভব হবে না। রাজ্য এবং কেন্দ্রকে এগিয়ে আসতে হবে। বেশ, নদীর ভাঙন চলছে, রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন যে এটাকে কোনোভাবে টিকিয়ে একটা আন্তর্জাতিক মানের যে মেলা গঙ্গাসাগর মেলা, এই গঙ্গাসাগর মেলাকে একটু টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার। কিন্তু এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন আছে। আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে আপনার কাছে নিবেদন এটাই, গঙ্গাসাগরকে রক্ষা করুন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে বড়ভাবে পাকাপোক্ত বাঁধ নির্মাণ হোক, গঙ্গাসাগর কপিলমুনি রক্ষা পাক। নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে। আবর্জনা যন্ত্রণা, দেখুন কি অবস্থা। ডাম্পারে বোঝাই করা আবর্জনা এবং তা নিয়ে ফেলা হচ্ছে কোথায়? লোকালয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কেন লোকালয় ফেলা হচ্ছে? রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই ডাম্পারে বোঝাই আবর্জনা লোকালয়ে ফেলার কারণটা কি? এতে তো সাধারণ মানুষ বিপাকে পড়ছে, তারা সব থেকে বেশি সাফারার হচ্ছে। একদমই, দেখো সোনিয়া, এই প্রশ্নে কিন্তু এলাকায় কার্যত বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা ডাম্পার আটকে বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা 24 ঘন্টা সময় দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি এই আবর্জনা সরিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা জাতীয় সড়ক গিয়ে অবরোধ করবেন।
যদিও এই বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো রকমভাবেই মুখ খুলছে না, যেটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে পলাশবাড়ি বাজারের ওপর দিয়ে এই 4 লেনের মহাসড়ক যাচ্ছে। এই 4 লেনের মহাসড়ক তৈরির জন্য পলাশবাড়ি এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সেখানে নর্দমা পরিষ্কার করা হচ্ছে, সেখান থেকেই এই আবর্জনা সংগ্রহ হচ্ছে। এবার এই আবর্জনা ফেলবে কোথায় জায়গা নেই, সেই কারণে ফাঁকা জায়গায় লোকালয়ে এসে এগুলো ফালার একটা চেষ্টা করা হচ্ছে। এর আগেও এইরকম চেষ্টা করেছিল, সে সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা আন্দোলন তৈরি করেছিল, আবারও ফের আন্দোলন তৈরি হলো। ফলে ঘটনায় কিন্তু আলিপুরদুয়ার 1 ব্লকের পলাশবাড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পলাশবাড়ির আবর্জনা আমাদের এই মনে করো যে জনবসতি এলাকায় আইনা এরা ডাম্পিং করে ফেলতেছে। এটা কার কাছে এই পারমিশনটা নিল আমরা একটু জানতে চাই। এটা ঘটনাটা হচ্ছে জনবসতির যা অসুবিধা হচ্ছে, এই নোংরা আবর্জনা এগুলো তো ঠিক না। অন্য কোনো ডাম্পিং জায়গা কইরা ওরা ডাম্পিং জায়গায় ফেলতে পারে। চা বাগানের নালা থেকে উদ্ধার চিতাবাঘ শাবক। হ্যাঁ, বন দপ্তরের উদ্যোগে মায়ের কাছে ফিরল শাবক। বাগডোগরায় শাবককে মায়ের কাছে ফেরালেন বনকর্মীরা। হাঁসখোয়া চা বাগানের নালায় উদ্ধার চিতাবাঘ। আরো বিস্তারিত জানবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, চা বাগানের নালা থেকে চিতাবাঘ শাবককে উদ্ধার করা গেল, আর অবশেষে মায়ের কাছে ফেরানো গেল শাবককে। দেখো, একেবারেই গত রবিবার কিন্তু এই চা বাগানে পাতা তোলার সময় শ্রমিকদের নজরে আসে 2টি ফুটফুটে চিতাবাঘের শাবকের, এবং পরবর্তীকালে এলাকাকে কর্ডন করা হয় এবং সেখানে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে। যদিও স্বেচ্ছাসেবী সংগঠন গোটা বিষয়টি নজরদারির মধ্যে সহযোগিতা করছিল, তবে দেখা যায় পরবর্তীকালে একবারে মা চিতাবাঘ উদ্ধার করা গেলেও দুঃখের বিষয় যে মায়ের কাছে আরেকজনকে ফেরানো যায়নি, তাকে বাঁচানো সম্ভব হলো না। দেখো, মা চিতাবাঘ একটি চিতাবাঘকে তার নিজের ডেরার মধ্যে নিয়ে গেলেও অন্য চিতাবাঘকে কিন্তু রেখে যায়, এবং সেখানেই কিন্তু অসুস্থ হয়ে কার্যত তুমি জানো যে গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতেই কিন্তু ঠান্ডা লেগে সেই চিতাবাঘের মৃত্যু হয়েছে। যা বন দপ্তরের ডিএফও তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে এক চিতাবাঘের শাবককে মায়ের কাছে ফেরানো হলো, অন্য চিতাবাঘকে কিন্তু দুঃখের বিষয় সেটি মারা গিয়েছে। তবে কেন মারা গিয়েছে সে বিষয়ে কিন্তু ময়নাতদন্ত করা হয়েছে, রিপোর্টে কিন্তু তার পরিষ্কার আসবে। তবে একটি চিতাবাঘকে ফেরাতে পেরেও কিন্তু কার্যত খুশি বন দপ্তরের কর্মীরা। বেশ।